সেটা চিকেন বিরিয়ানির সেন্টার ছিল। সেকেন্ড ফ্লোরে বড়লোক বৌমা সিতারা বসে রেগে মেগে নিজের দাঁত কটকটাচ্ছিল। অনামিকার এত সাহস, ছোট বৌমা, তার উপরে গরিব। যা রান্না করতে বলি সেটা মোটেও সে করে না, আমার একটা কথাও শোনে না। আজ যদি আমি না আটকাতাম তাহলে অনামিকার একটা দাঁতও থাকতো না। এই ভেবে সে টেবিলের ওপরে জোরে একটা প্রহার করে। সেই টেবিলের প্রহারের শব্দ শুনে আশেপাশে যত লোক ছিল তারা অবাক হয়ে সিতারাকে দেখতে লাগে। সিতারা তাদের দিকে রেগে মেগে দেখে বলে, হোয়াট, কি হয়েছে, এভাবে কেন দেখছো? আমি কোনো জানোয়ার নাকি যে সার্কাস থেকে পালিয়ে গেছে, তাকে এভাবে দেখছো? খাও। এভাবে সে জোরে চিৎকার করে বলে। আশেপাশের লোকেরা যারা তাকে দেখছিল তারা ভাবে নিশ্চয়ই এ কোনো বদ্ধ পাগল। সিতারা আরও ভীষণভাবে রেগে যায়। তারপর সে রেগে মেগে নিজের স্বামী বিক্রমকে ফোন লাগায়। কার পার্ক করতেও তোমার এত টাইম লাগে বিক্রম? যখন সে এসব কথা বলছিলই ততক্ষণে বিক্রম ফোনে কথা বলতে বলতে সিতারার কাছে চলে আসে। আমি এসে গেছি সিতারা, বলতে বলতে সে টেবিলের কাছে চলে আসে। ওদিকে মেসের একটা টেবিলে গরিব বৌমা অনামিকা নিজের 2 বাচ্চা হরিশ আর ভাবনার সাথে বসেছিল আর বসে বসে চুপচাপ চোখের জল ফেলছিল। ঠিক সেই সময় তার স্বামী রমেশ সেখানে আসে। সে অনামিকাকে চোখের জল ফেলতে দেখে। প্লিজ অনামিকা, এখন আমরা বাড়ির বাইরে, তুমি এভাবে কাঁদলে সবাই ভাববে আমি ভিলেন। দেখো তো একবার বাচ্চারা মনে কত কষ্ট পাচ্ছে। মা প্লিজ তুমি কেঁদো না। মা, আমার খুব খিদে পেয়েছে। এভাবে অনুরোধ করাতে অনামিকা নিজের চোখের জল মোছে। তারপর রমেশ, বাচ্চাদের খিদে পেয়েছে, তুমি খাবার অর্ডার করে দাও। ঠিক আছে অনামিকা, মিলস অর্ডার করছি, তাদের সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে। আমার কিছু চাই না, আমার খিদে পাইনি। তোমার রাগ হচ্ছে, রাগ করো, তোমার রাগ দেখা বেড়াচ্ছে, আমাকে দেখাও। খাবারের ওপরে কেন দেখাচ্ছ? কিছু খেয়ে নাও। যদি কিছু কথা বলার আছেই সেটা আমরা পরে চর্চা করব। আর কি বলার আছে তুমিই বলো না। ওই বড়লোক বৌমা আমাকে ওই বাড়িতে টিকতে দিচ্ছে না। ঠিক আছে, আমি বাচ্চাদেরকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। যদি তুমি বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়ি চলে যাও তাহলে আমার কি হবে অনামিকা? আমি বাচ্চাদেরকে ছাড়া কি করে থাকবো? তোমার মা আছেন, বড়লোক বৌদি আছে, তারা আমার থেকে বেশি ভালো রান্না করে। তুমি তাদের হাতে রান্না খাও আর সুখে জীবন কাটাও। বাবা, তোমরা গল্প পরে করবে, আগে আমাকে খাবার খাওয়াও। এভাবে বলাতে রমেশ সাপ্লাই বয় যে একটু দূরেই দাঁড়িয়ে ছিল তাকে মিলস অর্ডার করে। ওদিকে ডাইনিং টেবিলে শারদা আর প্রসাদ খুব দুঃখিত হয়ে বসেছিল। শারদা চিন্তিত হয়ে বলে, বড়লোক বৌমা সিতারা বড় ছেলে বিক্রমকে নিয়ে বিরিয়ানি সেন্টারে গেছে আর ছোট বৌমা অনামিকা ছেলে রমেশকে নিয়ে মেসে গেছে। আমরা দুজন বাকি রয়েছি, বলো আমরা কোথায় যাব? আমরা আর কোথায় যাব? এই বয়সে আমরা নয় গ্রামে যেতে পারি আর না হলে কোনো অনাথ আশ্রমে যেতে পারি। আমাদের কাছে সবকিছু আছে, এত ধন সম্পত্তি, 2 ছেলে 2 বৌমা, তাও অনাথ আশ্রম যেতে হবে বলো? এর পেছনের কারণ তুমি কিন্তু শারদা। বেশ ভালো কথাই বললে। বিক্রম বলছে আমি, রমেশ বলছে আমি, এখন তুমিও বলছে আমি এই সব কিছুর পেছনে কারণ। তুমি 2 বৌমার মধ্যে পার্থক্য করেছো। বড় বৌমা বড় লোক, ছোট বৌমা গরিব। দুজনে আমাদের বাড়িতে এসেছে, তাই এই বাড়িতে যা রান্না হবে, যেমন ভাবে থাকা হবে সবাইকে থাকতে হবে, আর তা না হলে। এর আগে প্রসাদ আর কিছু বলতো, তার আগেই শারদা ঢুকে মধ্যখানে বলতে লাগে, আচ্ছা বেশ, আজ থেকে আমি নিজেকে শোধরাবো। ফোন করে সবাইকে বলো বাড়ি ফিরে আসতে, আমরা এখানে সবার খাবার টেবিলে অপেক্ষা করছি। ঠিক আছে শারদা, তুমি গিয়ে আমাদের জন্য কিছু রান্না করো। আমি রান্না করব না, আমিও দেখি আমাদের ছেলে বৌমা বাইরে গেছে, আমাদেরকে মনে করে তারা আমাদের জন্য কিছু আনে কিনা। আর যদি সত্যি তারা কিছু না আনে তাহলে কি পরিস্থিতি হবে? তখন আমি তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করব। এ কথা শুনে প্রসাদ আর কিছু না বলে চুপচাপ বসে থাকে। ওদিকে বিরিয়ানি সেন্টারে সিতারা খুব রেগে মেগে বসে আছে, সেটা বিক্রম বুঝতে পারে। সিতারা, তোমার রাগ হলো আমরা বেরিয়ে এলাম, তারপরেও এখনো কেন রেগে আছো? কি করব বিক্রম, আমার রাগ আমার কথাই শুনছে না। যতক্ষণ না আমি ওই গরিব বৌমা অনামিকাকে কষে 2 থাপ্পড় লাগিয়েছি ততক্ষণ আমার শান্তি হবে না। অনামিকার উপরে হাত তোলার কি প্রয়োজন? তুমি নিজের পছন্দের রান্না করে তারপর সেটা খেয়ে নাও। যদি ওই ঘরে আমাকেই নিজের পছন্দের রান্না করতে হয় তাহলে ওই ঘরে অনামিকা কেন আছে বিক্রম?
তুমি একটা কথা ভুলে যাচ্ছ সীতারা, অনামিকাও তোমার মতন ওই বাড়ির বৌমা। যেরকমভাবে তুমি এসেছো সেরকমভাবে সেও এসেছে। তোমরা দুজনে কাজ ভাগ করে একসাথে করো। অনামিকাকে শুধু করতে বললে সেটা কি ঠিক হবে? আমি বড়লোক বাড়ির মেয়ে বিক্রম। তাহলেও তুমি বাড়ির বৌমা তো। আচ্ছা, তাহলে যখন তুমি ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিলে আর আমার অপমান হয়, সেটা তোমার খারাপ লাগেনি? এখন অনামিকা সব কাজ করছে বলে তোমার খুব মনে কষ্ট হচ্ছে? এটাই যদি হয় তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। উফ সীতারা, এই তোমার সাথে একটা ব্যাপার, ভালোর জন্য কতই বলো না কেন তুমি সেটা খারাপই বোঝো। সব কথার পেছনে তুমি শুধু দোষ খুঁজতেই থাকো। বিক্রমের এভাবে বলাতে সীতারা কোনো উত্তর না দিয়ে নিজের মোবাইল ফোনটা নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। বিক্রম ভীষণভাবে রেগে যায়, কিন্তু সে আর কী বা করবে, তাই সে চুপচাপ তার পিছু পিছু যায়। ওদিকে মেশে মা অনামিকা ছেলে হরিশকে খাবার খাইয়ে দিচ্ছিল, আর বাবা রমেশ মেয়ে ভাবনাকে খাইয়ে দিচ্ছিল। অনামিকা, রিপিট করতে বলবো নাকি? বলে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, পেট যেন গুড়গুড় করে উঠছে। তার কথা শুনে রমেশ সাপ্লাই বয়কে রিপিট করতে বলে। তারপর কিছুক্ষণ পরে সাপ্লাই বয় মিলস নিয়ে হাজির হয়। হ্যাঁ গো, বাড়িতে যে মা বাবা এখনো কিছু খায়নি হয়তো, তাদের জন্য 2টো মিলস পার্সেল করিয়ে নাও। ঠিক আছে অনামিকা, তোমার মধ্যে এটাই তো আমার খুব ভালো লাগে। তারপর তারা 2টো মিলস পার্সেল করিয়ে নেয় আর অটোতে বসে সবাই বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে হলে সোফায় বসে সারদা আর প্রসাদ অপেক্ষা করছিল। সীতারা আর বিক্রম চুপচাপ বাড়ি ঢোকে, আর রমেশ অনামিকা বাচ্চাদের সঙ্গে হাতে 2টো পার্সেল নিয়ে বাড়ি ঢোকে। তা দেখে সারদা আর প্রসাদ ভীষণ আনন্দিত হয়। দাদু, আমরা মেস থেকে তোমাদের জন্য খাবার এনেছি। ঠাম্মা, তোমার জন্য এনেছি, খেয়ে নাও। একথা শুনে সারদা আর প্রসাদের চোখ দিয়ে জল গড়িয়ে আসে। মা, আমি এই ঘরে অনামিকার সাথে একদম থাকতে পারবো না, আমি আলাদা থাকতে চাই। তার এই কথা শুনে সকলেই খুব অবাক হয়। সারদা, প্রসাদ, বিক্রম, রমেশ, বাচ্চারা সবাই সীতারাকে বোঝায়, কিন্তু সে কারো কথাতেই কান দেয় না। সে এই কথাতেই দাঁড়িয়ে থাকে। সে চাইছিল যেন এই বাড়িটির 2 ভাগ হয়ে যায়। তারপর বাড়িটি 2 ভাগে ভাগ হয়। সারদা, প্রসাদ, রমেশ, অনামিকা বাচ্চাদের সাথে আনন্দে জীবন কাটাতে লাগে। তারপর শীতকাল নেমে আসে। বাইরে তুষার বৃষ্টি হচ্ছিল। বড়লোক বৌমা নিজের দামি রান্নাঘরে গ্যাস স্টোভে রান্না করছিল, আর ওদিকে গরিব বৌমা অনামিকা কাঠের আগুনে বাড়ির সকলের জন্য রান্না করে। তা দেখে সীতারা ঠাট্টা করে বলে, সুস্বাদু খাবার খাওয়ার জন্য ভাগ্য হওয়া চাই। যখন সে বলে, তাকে সারদা, প্রসাদ, রমেশ বাচ্চারা সবাই দেখতে লাগে। শাশুড়িমা, শ্বশুরমশাই, আপনারা এখনও এই সাইডে আসতে পারেন। এখানে গরম গরম চিকেন কারি, চিকেন ফ্রাই, চিকেন লেগ পিস, আহা, কত সুস্বাদু খাবার। আর ওখানে আপনার বৌমা অনামিকা সেই জ্বালিয়ে পুড়িয়ে খাওয়াচ্ছে হয়তো। না বৌমা, আমরা আসতে পারবো না। যেদিন তোমরা শুধু নিজেদের কথা ভেবেছিলে, সেদিনই বুঝেছিলাম আমাদের কথা কখনোই ভাববে না। সেদিন উৎসাহে ছিলাম তাই ভুলে গেছিলাম, আজকে কিন্তু ভুলবো না। না না বৌমা, আমরা ওদিকে যেতে পারবো না। এভাবে বলার পরে সীতারা গিয়ে আনন্দে রান্না করা মাংস খেতে লাগে। এদিকে গরিব বৌমা অনামিকা কষ্টের সাথে যাই রান্না করুক না কেন, সবাই আনন্দে সেটা খায়। এভাবেই দিন কাটছিল। একদিন বড়লোক বৌমা সীতারার শরীরটা খুব একটা ভালো ছিল না, বিছানায় শুয়েছিল। সারদা আর অনামিকা বাইরে গেছিল, রমেশ আর প্রসাদ কাজে গেছিল। হরিশ আর ভাবনা এই ব্যাপারটা জানতে পারে। তখন তারা একটা থালায় খাবার নিয়ে সোজা সীতারার কাছে যায়। ভাবনার সাথে খাবার জলও নিয়ে যায়। বড় জেঠি, ও বড় জেঠি, এই নাও, তুমি একটু খাবার খেয়ে নাও। হ্যাঁ জেঠিমা, দাদা খাবার নিয়ে এসেছে আর আমি জল এনেছি। অতি কষ্টে সে উঠে বসে। তারপর হরিশ আর ভাবনাকে এভাবে খাবার আনতে দেখে তার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। হরিশ আস্তে আস্তে করে সীতারাকে খাবার খাইয়ে দেয়, ভাবনা জল খাইয়ে দেয়। এই সব কিছু দেখে বিক্রমের চোখ থেকে আনন্দের জল বেরিয়ে আসে। ক্ষমা করে দিও আমাকে বাচ্চারা, আজ পর্যন্ত তোমার এই জেঠি তোমাদেরকে কখনো ভালোবাসেনি, কিন্তু তোমরা এত ভালোবাসা দিলে। সীতারা নিজের ভুলটা বুঝতে পারে। তারপর ওই বাড়িটি, যেটাকে সে 2 ভাগে ভাগ করেছিল, আবার 1 করে দেয়। সীতারা নিজের ভুল বুঝে নিজেকে শুধরে নেয়।
তারপর থেকে পুরো পরিবারের সাথে একসাথে মিলেমিশে সিতারা নিজের জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। শহরের শাশুড়িমা শারদা মডার্ন জামাকাপড় পরে হলে আসে। তার স্বামী প্রসাদ সোফায় বসে নিজের ল্যাপটপে কিছু কাজ করছিলেন। হ্যাঁ গো, তুমি এখনো কাজ করছো? চলো যাই। কোথায় যেতে হবে শারদা? ভালোই বলেছ। তুমি তো বলেছিলে যে গ্রামের বৌমা অনামিকাকে গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। সরি শারদা, এক কাজ করো, আমি একটা মিটিং রেখেছি, তুমি রামকে নিয়ে যাও। আমি জানতাম শেষ মুহূর্তে হাত তুলে নেবে, এতে নতুন কি আছে। তবে রাম গেল কোথায়? ঘরেই হওয়া উচিত, না হলে অফিসে হবে। সে ঘরে তো নেই। তাহলে সে অফিসেই হবে। এমন কি কাজ এলো যে তাকে অফিস যেতে হয়েছে? এখানে এসব কথা চলছিল, আর ওদিকে রমেশ মন্দারপল্লী গ্রামে চাষের জমির মধ্যেখানে অনামিকা যে মাথায় ফুল লাগিয়ে বসেছিল তার সাথে খুব ভালোবেসে কথা বলছিল। বিয়ের 3 মাসের মধ্যেই মা বাবাকে দেখতে যাব বলে তুমি চলে এলে। তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? কেন মনে পড়বে না? সব সময় মনে পড়ে, তাই তো তোমাকে দেখা করতে আসতে বললাম। তাহলে চলো এবার যাই, বাড়ি যেতে হবে যে। সে কথা বলছিলই ততক্ষণে শারদা নিজের ছেলে রমেশের মোবাইল ফোনে ফোন করে। মা, আমি আমার অফিসের কাজে একটু ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন করব। 2 মিনিট শোন বাবা, আমি গ্রামের বৌমাকে আনতে যাচ্ছি, তুই যাবি নাকি? না মা, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে এখানে। তবে তুমি কেন যাচ্ছ? অনামিকাকে ফোন করে বলো না আসতে, সে চলে আসবে। আমার বৌমার বাড়ির লোকেদের সাথে কথা হয়েছে, নিয়ম অনুসারে আনতে যেতে হবে, না হলে ভালো দেখাবে না। তাই তুই কি সঙ্গে যাবি? এরকম হঠাৎ করে বললে কি করে হয়? এক কাজ করো মা, তুমি তোমার গাড়িতে করে যাও, আমি আমার গাড়ি করে চলে আসবো। তার আর প্রয়োজন নেই, তোর যদি কাজ আছে কাজ কর, আমি বৌমাকে গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে মা, সাবধানে যেও। এরকমটা বলে রমেশ ফোন রাখে। তারপর খুব চিন্তিত হয়ে পড়ে। অনামিকা, মা এদিকে আসছে। আসলে আসতে দাও, এতে তোমার ভয় পাওয়ার কি আছে? আমরা কোনো প্রেমিক প্রেমিকা নাকি? আমরা বিবাহিত দম্পতি। তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে এসছো। কিন্তু আমি তো বলে আসিনি যে আমি তোমার কাছে এসেছি, আমি এমনিই দেখা করার জন্য এসে গেছি। বাড়িতে বলেছিলাম যে অফিসের কাজে আমি 2-4 দিনের জন্য বাইরে যাচ্ছি, সেই সুবাদে তোমার সাথে সময় কাটাতে এসেছি। এবার সব মাটিতে মিশে যাবে। তাহলে এবার তুমি কি করবে? তোমাকে আদর করে জড়িয়ে ধরবো, তোমাকে হামি খাবো, তারপর তোমাকে বাড়ি ছেড়ে আমি শহরে চলে যাব। একথা শুনে অনামিকা লজ্জা পেয়ে যায় আর সেখান থেকে ছুটে পালাতে লাগে। রমেশও মুচকি হাসে, তারপর তার পিছু পিছু ছুটতে লাগে। হ্যাঁ গো, মনে হচ্ছে রাম কাজে ব্যস্ত আছে, আমি চলে যাচ্ছি বৌমাকে আনতে। ঠিক আছে শারদা, টেক কেয়ার। একথা বলে শারদা গাড়িতে বসে শহরের থেকে গ্রামের দিকে রওনা দেয়, আর ওদিকে রমেশ গ্রাম থেকে শহরের দিকে রওনা দেয়। প্রায় 2-3 ঘন্টা জার্নি করে শাশুড়িমা শারদা শহর থেকে বৌমা অনামিকার বাড়িতে পৌঁছয়। অনামিকার বাড়িতে অনামিকার মা সুজাতা আর বাবা মুকুন্দ শারদাকে দেখে নমস্কার জানায়। তা দেখে শারদা, হাই ব্রো, হাই বৌদি, কেমন আছেন? এভাবে সে বলছিলই ততক্ষণে অনামিকা এক জগ জল নিয়ে এসে শারদাকে দেয়। এ কি বৌমা, এভাবে জগে করে আমি কি করে জল খাই বলো? মা, এই জলটা খাবার জন্য দিইনি, পা দুটো ধোয়ার জন্য দিয়েছি। এরকম ভাবে বলাতে, এটা খুবই সিলি বৌমা, চলো ভেতরে যাই। এভাবে বলে অনামিকাকে সঙ্গে করে নিয়ে শারদা ভেতরে চলে যায়। ওদিকে মনে মনে সুজাতা ভাবতে লাগে, এসব কিছু সিলি বলে এগুলোকে হালকাই নিলেন তো, এবার দেখুন আমি কি করি। একথা ভেবে সুজাতা বাড়ির ভেতরে ঢোকে। ওদিকে শারদা একটা চেয়ারে বসেছিল আর তার পাশে অনামিকা দাঁড়িয়েছিল। যাও বৌমা, গিয়ে তৈরি হয়ে যাও, আমরা নিজেদের শহরে যাব। কত দিয়ে শহরটা কিনেছেন? হোয়াট ননসেন্স আর ইউ টকিং বৌদি, আমি শহর কি করে কিনতে পারি? এই এক্ষুনি বললেন না আমাদের শহর, তাই আমি জিজ্ঞাসা করলাম। অনামিকা, তোমার মা এরকমই কথা বলেন নাকি? যাও রেডি হয়ে যাও,
কারে করে বেরোবো আমরা? এখন কোথায় যাবে বৌদি? শহরের শাশুড়ি গ্রামের বৌমাকে এমনি এমনি নিয়ে যাবে? অনেক কাহিনী আছে, আর অনেক কাজ এখন বাকি আছে। আপনার যদি কোনো কাজ থাকে অনামিকাকে বলুন, সে তাড়াতাড়ি করে দেবে। অনামিকা করবে না, অনামিকার শাশুড়ি মা মানে আপনি করবেন। আমাকে করতে হবে? আমি কি করব? শুধু একটা নয়, অনেক কাজ করতে হবে। সব নিয়ম কানুন হওয়ার পরে শাশুড়ি বৌমা মুখ ধোবে, তারপর আপনারা যেতে পারেন। বলুন কি কি করতে হবে বেয়ান, আমি চুটকি বাজিয়ে করে দেবো। তাহলে শুনুন, উঠোনে গোবরের একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িটাকে নিয়ে মোষের কাছে যান। যখন মোষ গোবর দেবে, গোবর মাটিতে না ফেলে সেটাকে ঝুড়িতে ধরতে হবে। সেই গোবর দিয়ে ঘরের সামনে মারুলি দিতে হবে আর গোবরের ঘুঁটে বানাতে হবে। এর আগে তো এরকম নিয়ম কানুন কখনো শুনিনি। আমার মনে হয় এর আগে আপনি কখনো গ্রামে আসেননি বৌদি। হ্যাঁ বেয়ান, বলুন কি করতে হবে, করে দেবো। একথা বলে সুজাতা সারদাকে নিয়ে উঠোনের দিকে যায়। সেখানে সারদা নিজের মাথার ওপরে গোবরের ঝুড়ি রাখে। মডার্ন জামাকাপড় পরে শহরের শাশুড়িমা সারদা মাথায় গোবরের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তা দেখে সুজাতা আর অনামিকা মুচিমুচি খুব হাসে। অনেক হাসা হলো, এবার মোষের কাছে চলো। আর প্রয়োজন নেই মা, উনি জানতে পারলে কিন্তু ঝগড়া হবে। কিচ্ছু হবে না মা, আর জামাই কি করেই বা জানবে? আমরা বলবো এটা আমাদের রীতি রেওয়াজ, ব্যাস হয়ে গেল। না হলে সব কথায় সিলি সিলি বলবে। এভাবে বলে সুজাতা সারদাকে নিয়ে রাস্তার দিকে যায়। রাস্তায় একটি মোষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তাকে সারদা দেখে। এটাই মোষ, তাই তো? হ্যাঁ বৌদি, গিয়ে গোবর নিয়ে আসুন। এভাবে বলাতে সারদা গোবর আনার জন্য মোষটির কাছে যায়। মোষটি সারদাকে মডার্ন ড্রেসে দেখে জোরে জোরে চিৎকার করে সেখান থেকে ছুটে পালাতে লাগে। মোষটির পেছনে পেছনে সারদাও ছুটতে লাগে। ইতিমধ্যে একটি পাথরে হুচুট খেয়ে সারদা মাটিতে পড়ে যায়। এমন পড়ে যে সোজা মুখটা গিয়ে গোবরে ঢুকে যায়। সেই অবস্থায় উঠে সারদা মোষটিকে বলে, দেখো সোনা, তুমি যদি গুড মর্নিং বলতে বলো গুড মর্নিং বলবো, গুড নাইট বলো গুড নাইট বলবো, বিরিয়ানি খেতে চাইলে তাও খাওয়াবো, শুধু একটু গোবর দিয়ে দাও, না হলে যে আমি আমার গ্রামের বৌমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। এভাবে সে বিনতি করে। মোষটিরও খুব খারাপ লাগে। সারদার কাছে সে ফিরে আসে। মোষটি সারদার কাছে আসাতেই সঙ্গে সঙ্গে ঝুড়ি নিয়ে গিয়ে তার পেছনে সে দাঁড়ায়। মোষটি গোবর দেয়। সারদা সেই গোবরে ভরা ঝুড়িটা মাথায় করে নিয়ে সুজাতার কাছে ফিরে যায়। বেয়ান, আমি গোবর নিয়ে এসেছি, এবার বলো আর কি করতে হবে? আর কিচ্ছু করতে হবে না মা, যা করার অনেক হয়েছে, এবার গিয়ে স্নান করে নিন। এভাবে বলাতে সারদা সেখান থেকে চলে যায়। রমেশ ততক্ষণে নিজের বাড়ি ফিরে আসে। প্রসাদ তখনও নিজের ল্যাপটপে কাজ করছিলেন। রমেশ এমন ভাব করে যেন সে কিছু জানেই না, আর বলে, মা, খুব মাথা ব্যথা হচ্ছে, একটা স্ট্রং চা বানিয়ে দাও তো। বাবা রমেশ, অনেক অভিনয় হলো। তোমার শহরের মা নিজের গ্রামের বৌমাকে আনতে গেছে, সে তোমাকে ফোন করে জানিয়েছিল, সে কথা আমি জানি। ও, অ্যাকচুয়ালি বাবা, এই কথাটা আমি ভুলেই গেছিলাম। তবে রাম, আমাদের গ্রামের বৌমা কেমন আছে? ভালো আছে বাবা, এখনো অবধি। এভাবে কিছু একটা বলতে বলতে সে থেমে যায়। তারপর খুব অবাক হয়ে প্রসাদের দিকে সে তাকিয়ে থাকে। বাবা, আমি সব কিছু তো ভালো করে ম্যানেজ করেছিলাম, তারপর তুমি এই ব্যাপারটা কি করে জানতে পারলে যে আমি গ্রামের বৌমার সাথে দেখা করতে গেছি? আমি তোমার বাবা, এবার যাও। একথা শুনে রমেশ মনে মনে মুচিমুচি হাসে, তারপর উঠে সেখান থেকে চলে যায়। পরের দিন সারদা অনামিকা তৈরি হয়ে যায়। সুজাতা কাঁদতে কাঁদতে সারদার হাত দুটি ধরে নেয়। বৌদি, অনামিকা কিছুই জানে না, আমরা তার খেয়াল রাখবো। যদি ভুলবশত কিছু হয়ে যায় তাহলে ওকে ক্ষমা করে দিও বৌদি। এই সব কিছু তো আপনি আগেই বলেছিলেন যখন আমাদের বাড়ি পাঠিয়েছিলেন, আবার কেন বলছেন? হ্যাঁ, মায়ের মন তাই। আমি বুঝতে পারছি, এবার আমাদের বেরোতে হবে। এ কথা বলে সারদা এসে কারে বসে। অনামিকা নিজের মা বাবাকে প্রণাম করে তারপর কারে এসে বসে। সারদা কার চালিয়ে বৌমা অনামিকাকে সঙ্গে করে নিয়ে কিছুক্ষণের মধ্যেই সে নিজের বাড়ি পৌঁছে যায়।
গ্রামের বৌমা নিজের শহরের শ্বশুরবাড়িতে ফিরে এসছে দেখে সবাই খুব আনন্দিত হয়। আর গ্রামের বৌমা অনামিকা শহরে এসে শহরের শাশুড়িমা যেমনটা তাকে করতে বলে সে তেমনটাই করতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।